আমি ডাক্তার তোফায়েল হোসেন ভূঁইয়া, প্রফেসর এবং হেড নিউরোসার্জারি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ। আমি আজকে তন্ময় নামে এক ছেলে, তার মাকে আমার কাছে চিকিৎসা নিয়ে এসেছিল এবং তার মায়ের ভুল চিকিৎসা, স্ট্রোক চিকিৎসার টিউমারের চিকিৎসার পরিবর্তে স্ট্রোক চিকিৎসা করার যে ভুল চিকিৎসা, সেই ব্যাপারে সে ডিসি মহোদয়ের মাধ্যমে একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে আমার কলেজ প্রশাসন এবং সিভিল সার্জন থেকে একটা কৈফিয়ত তলব বা একটা ইনকোয়ারি টিম করে। ইনকোয়ারি টিম আমার পদমর্যাদার সাথে ম্যাচ না হয়, এটাকে আমার প্রশাসন, লোকাল প্রশাসন এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উচ্চতর টিম করার জন্য আবেদন করে। আর চিকিৎসার ব্যাপারে ভুলের জন্য যেটা সে বলেছে যে আমি স্ট্রোক টিউমারের চিকিৎসাকে স্ট্রোক চিকিৎসা বলে চালিয়ে দিচ্ছি, এটাই আমার ভুল। আসলে এটা কখনোই না। আমার আগে রেনাউন্ড নিউরোলজিস্ট এখানকার যে হেড, উনি ওনার একটা এমআরআই করে 15/6 তারিখে উনি এমআরআই করে 15/5 তারিখে এমআরআই করে 17/5 তারিখে আমার কাছে আসে। তারও প্রেসক্রিপশান নিয়ে আমার সাথে আসে। আমি তার প্রেসক্রিপশান দেখে, আমিও তার সিমটম লক্ষ্য করে রিপোর্ট দেখে ইস্কেমিক স্ট্রোকই পাই। সেই হিসাবে আমি তাকে এই 15 দিন পর পর আমি 1.5 মাস চিকিৎসা করি। পরে সেই চিকিৎসা উন্নতি না হতে সে আমার কাছে না এসে অন্যত্র এমআরআই করে সেখানে একটা লেশন খুঁজে পায় বা টিউমারের মতো লেশন খুঁজে পায়। সেই পত্রটা নিয়ে আমার কাছে আবার আসে। আমি সেই টিউমারটা দেখে বলি যে হ্যাঁ, এটা লেশন বেড়েছে, আগেটাতে কিছুই ছিল না, হতে পারে তুমি একটা এমআরএস করে ভর্তি হও, অপারেশন করতে হবে। এটাই ছিল আসলে মূল ইয়া। সে আর পরবর্তীতে আমার কাছে ফিরে আসেনি। সে নিউরোসায়েন্সে যে এমআরএস বা অপারেশন করে ভর্তি হয়, চিকিৎসা করে, হিস্টোপ্যাথোলজি হয়, ম্যালিগন্যান্ট ভ্যারাইটি ধরা পড়ে। এটা এমন এক টিউমার, যখন এই টিউমারটা আত্মপ্রকাশ করে তখন গ্রেড 4 নিয়েই আত্মপ্রকাশ করে। এই টিউমারটা এরকমই। এটা শুধু আমরাই বুঝবো যারা নিউরোলজিস্ট এবং যারা নিউরোসার্জন, এই গ্রুপ ছাড়া অন্যরা এটা কেউই বুঝবেই না। এটাই ছিল ভুল বোঝাবুঝি যে মেইন ইয়াটা। এইটা নিয়েই সে বিভিন্নভাবে ডিসি মহোদয়কে ধরে, অমুককে ধরে, তমুককে ধরে, একবার সিভিল সার্জন, একবার আমাদের কলেজ প্রিন্সিপাল, ডিরেক্টর, সবাইকে ব্যতিব্যস্ত করে ফেলে এটার ভুল চিকিৎসার এটার মানে সুরাহা করার জন্য। অ্যাকচুয়ালি এখানে তো ভুল চিকিৎসা ওনারা কোনো তদন্ত করার মতো কোনো অফিসার এখানে নেই বিধায় তারা উচ্চ পর্যায়ে চিঠি লিখছে। এটাই ছিল মূল কথা। আর এটা ইয়া করার জন্য তারা হামকে ধামকে আমার উপর করে না, কিন্তু বিভিন্নভাবে প্রশাসনের উপর করতেছিল যে তাড়াতাড়ি কেন হচ্ছে না, এটা ম্যানিপুলেট কেন করছে, এটা আমি বুঝি কোনো অন্য কোথাওভাবে প্রেশারাইজ করছি কিনা। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রিপোর্টের প্রতি শ্রদ্ধাশীল। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু যখন দেখলাম যে না, অপপ্রচার এতটাই চলে গেছে আমাদের কলেজে, সে এরকম হামকি দামকি করেছে যে এটা আমি যদি আজকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে না বলি, জিনিসটাকে না বুঝাই, তাহলে এটা আমরা অন্ধকারের মধ্যেই থাকবো। এরকম আমাদের ডাক্তার সমাজ বারবার এরকম অত্যাচারিত হতেই থাকবে, সুনাম ক্ষুণ্ণ হতে থাকবে। এটার জন্য পরবর্তীতে না হয়, আজকে আপনাদের মাধ্যমে আমি এটা দেশবাসী বা সবাইকে জানিয়ে দিতে চাই। ধন্যবাদ। আমি যখন দেখলাম যে তার এই অপপ্রচারটা এতটা চলে যাচ্ছে, কাউকেই সে মানছে না, তার এতটাই সে আমার পেশাকে মানে সুনামকে মানে এতটাই সে ডিস্টার্ব করছিল, তখন আমার মনে হলো যে সে যে অপারেশন করেছে আমি তো জানি না, আমাকে জানায়নি। তো আমি ব্যক্তিগতভাবেই তার মানবিক কারণেই আমি তাকে দেখতে যে আসলে ব্যাপারটা কত দূর। সেইভাবে আমি আমার 2 জন ডাক্তারকে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তাররা আমার সাথেই আছে, তার প্রমাণও আছে। চাচির সাথে আমার কথা হয়েছে, আমি আগেই বললাম আমার বিবৃতিতে আমি তাই বললাম যে আমি নিজে থেকে তাকে মানবিক কারণেই দেখতে চাই, খোঁজখবর নিতে যে এটা স্টেজটা কীরকম। তো যতটুকু দেখলাম, আমি যতটুকু দেখেছি তাকে স্ট্রোকের সময় অপারেশনের পরে এরকমই আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুইল চেয়ারটা কোথায়, সে বলে স্যার হুইল চেয়ার নাই, এমনি হাঁটতে পারে, সাপোর্ট দিয়ে ধরে খাটটার ধরে হাঁটতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে এই 1.5 মাসের ব্যবধানে সে যতটা বলেছে বা বলে বেড়াচ্ছে এটা কীরকম। আর যেটা বললেন যে আমার এই 2 কোটি মানুষের 15 বছরে আমার কত গুণগ্রাহী আছে বলেন, সেই জুম্মাপাড়া বলেন, এখান থেকে তেঁতুলিয়া বলেন, এখান থেকে হাতিবান্ধা বলেন, আর ভুঙ্গামারি বলেন, আর যেই জায়গায় বলেন, আমার এত সংখ্যক গুণ গেছে। সবাই খেলে আমাকে বলছে যে কি হয়েছে, আমরা কি ব্যাপারটা দেখব। আমি তাদের কোনো কথাতেই বলি না। কে কার নিজ থেকে গিয়ে তার সাথে কথা বলেছে সেগুলো বলতেই পারে। আমার শুভাঙ্গীকে তার সাথে যে তুমি এরকম একজন সুনামধন্য মানুষকে, আমরা তার সেবা পেয়েছি, আমরা এটা পেয়েছি, ওটা পেয়েছি, তুমি কেন এরকম করছো, কি তোমার উদ্দেশ্য, এরকম বলতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে আমার পক্ষ থেকে কেউ গিয়েছে।
গেলে আমি তার যে বাসায় গিয়েছি, তার এই এলাকায় একজন ব্যাংকার ছিল, আমার মনে হয় যে সে আমাকে ওখানে নিয়ে গেছিল, এটাই যে তার বাসাটা দেখাই নিয়ে গেছে। এছাড়া আমার কাছে আমার মনে হয় না যে তার সাথে অন্য কোনো কানেকশন আছে। হ্যাঁ বলেন। আমি তদন্তে বিশ্বাসী, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি জানি আমার ভুল কোনোভাবেই ভুল হইতে পারে না। আমার আগে যে পূর্ববর্তী নিউরোলজিস্ট তারও ভুল হইতে পারে না, যে রেডিওলজিস্ট যে রিপোর্ট দিয়েছে তার নাম আছে এখানে, সেও কোনোভাবে ভুল হতে, কারণ আমি কনফিডেন্ট। এখানে আমি কেন তাকে, একটা ছোট বাচ্চা ছেলে যে সুপার স্পেশালিস্ট সাবজেক্টের হেড, আমি এখানে 2 কোটি মানুষের একটা হাসপাতাল, নিউরোসার্জারি কেউ জানতোই না। 15 বছর আগে কেউ নিউরোসার্জারি জানছে কিনা আমার জানা নাই। রাজকুমার আসছে 7 সালে, আমি আসছি 11 সালে। এই 2 জন মানুষ আমরা এটাকে তিলে তিলে গড়ছি। এখানে নিউরোসার্জারির কোর্স আছে। কোর্স মানে এরকম যে আমরা আগে ঢাকা থেকে নিউরোসার্জারি পড়ে আসতাম, এখানে এখন আমরাই নিউরোসার্জন তৈরি করতেছি। এরকম একটা জায়গার মধ্যে থেকে মানে আমাদের এই সময় আছে কারো কাছে যে তাকে এটা করা ওইটা করা, ম্যানিপুলেট করা, যে আমাদের কত মানে এই ঢাকার বাইরে শুধু রংপুরেই এই নিউরোসার্জারি কোর্স আছে, রাজশাহী, বগুড়া, অন্য কোথাও এই নিউরোসার্জারি কোর্স নেই। এবং ঢাকাতে আপনার খবর নিয়ে জানতে পারেন যে আমাদের এই 4 জন যারা আছে তাদের সঙ্গে খালি কোনো কমেন্ট আছে কি না খালি বলবেন যে আমাদের এই 4 জনের নামে, নাহলে এত বড় একটা কোর্স ঢাকা থেকে দিয়ে দিবে এখানে, যেটা কোনোভাবেই সম্ভব না। অন্য এলাকায় সিলেট নাই, রাজশাহী নাই, বগুড়া নাই, বরিশাল নাই, কোথাও এই কোর্স নেই। একটা বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে বলা হচ্ছে যে ব্রেন টিউমার আর ব্রেন স্ট্রোক আপনার কাছে যখন আসে তখন তো একজনের প্রেসক্রিপশন নিয়ে আসে। রাইট। কথা হচ্ছে আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগটা হচ্ছে কেন? সেটাই তো কথা। তাদের কথা যে আমি আগে এমআরআই করলাম না কেন, ওই ডাক্তার এমআরআই করলো, সে তো আইসবার্গও বুঝবে না, টিপ অফ দি আইসবার্গও বুঝবে না। মানে হচ্ছে যখন অসুখটা নিউরোলজিস্টের কাছে আসে 15/6, সেটা স্ট্রোকের মতোই আছে, রেডিওলজিস্ট বলছে, আমিও বলছি, আমদাদ সাহেব বা যিনি আছেন উনিও বলছেন। তারপরে এটা 2 মাসের মধ্যে এই টিউমারটা অ্যাগ্রেসিভ, মানে হুট করেই বড় হয়ে যায়। তো আমরা যখন সিরিয়াল 1.5 মাসের মধ্যে টিউমারটা যখন এক্সপান্ড হলো, তার ধারণা যদি আগে আমরা এমআরআই করতাম তাহলে হয়তো আগে ধরা হতো। কিন্তু এটা কি একজন ডাক্তার হিসেবে আমরা কি করি, আমাদের একজন ডাক্তার আউটডোরে আমরা হিস্ট্রি নেই, একটা পরীক্ষা 2 দিন আগেই করলো, আমি একটা এমআরআই 10,000 টাকা আবার 3 দিন পরে দিব, এটা কোনোভাবেই কাম্য না, আমাদের মেডিকেল ইথিক্সেই নেই। তো আমরা করার তো সে সময় দিল না, সে চলে গেল। আমরা তো বললাম যে হ্যাঁ বাবু, আগে যে এমআরআই ছিল এই এমআরআই এই গালফ অফ ডিফারেন্স আসছে, তার মনে হচ্ছে একটা টিউমার, তার তুমি এমআরএস করো, আমার লেখা আছে সার্জারি করো, ভর্তি হও। তারপর আমরা দেখতাম আর একজন ডাক্তার, আমি তাকে ভর্তি করলাম না, হাসপাতালে ভর্তি করলাম না, অপারেশন করলাম না, আমি ভুল চিকিৎসা কোথায় এটা করলাম। আর এটা তো তার বোঝা কেন, আমাদের যে ডাক্তার কমিউনিটি আছে যার এই লাইনের নয়, তাদের কাছে বোধগম্য মনে, এখন যদি আমার প্রেসক্রিপশনটা আমি ছড়িয়ে দিই তাহলে হয়তো সব ডাক্তার সাহেবরা বুঝবেন যে আসলে 2 দিন আগে যে নিউরোলজিস্ট দেখছেন 2 দিন পরে আমি একই এমআরআই দেখছি। 1 মাস গেল, 1.5 মাসের মাথা আমি একটা এমআরআই করবো এরকম না। আমি যখন এমআরআই করবো সে তো আমার থেকে ছেড়ে গেল, অন্য জায়গায় গেল, যেতেই পারে, আমার কাছে না যে আরেকটা জনের কাছে, আরেকজনের কাছে যে আরেকজনের কাছে যাবে। ডায়লেমাটা এরকমই, চিকিৎসা শাস্ত্রে কোনো জিনিসই ফিক্সড না। চিকিৎসা শাস্ত্রে এরকম হতে পারে যে একটা ডিজিজ কিছুদিন পরে এক্সপোজ হতে পারে, আর কিছুদিন পরে এক্সপোজ হতে পারে। তা আমি এটাই বলতেছি যে সে যে ভুল বলল, আর যে ভুল আমাদের যারা এটাকে সায় দিয়ে তাদেরকে উৎসাহিত বা করলেন, তারাই বা কেন করলেন। আজকের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমার এটা আকুল আবেদন, আমার পেশাজীবীকে, আমার পেশাকে ক্ষুণ্ণ করা এবং আমার কর্মস্পৃহাকে কমিয়ে দেওয়া, আমাদের যে ছাত্ররা আসছে, আমাদের যে এমএস কোর্স আসছে আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা, এগুলো আসলে এটা একটা হুমকি স্বরূপ। আমি চাই এরকম যেন তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত আমরা এটাকে শ্রদ্ধার সাথে তদন্তের জন্য অপেক্ষা করি, অপপ্রচারকে বন্ধ রাখি এবং আমি বলবো যে সহনশীল হই, এরকম কাদা ছড়াছড়ি না করে আমরা চিকিৎসা যেটা দেয়া আছে তার মাকে যেন সেই চিকিৎসা করায়, চিকিৎসা বন্ধ করে দিয়ে আরেকটা যে খারাপের দিকে রুগীটাকে নিয়ে যাওয়া, সেটা আমরা নিজেরা যেয়ে লক্ষ্য করলাম। আমরা যদি না যেতাম সেদিন, তাহলে সেটা আমরা জানতেই পারতাম না যে সে রেডিওথেরাপি দেয়নি, অথচ সে যা বলিয়ে বেড়াচ্ছে সে তার মা রেডিওথেরাপির উপযুক্ত নয়। এত প্রেশার ওষুধও বন্ধ রেখেছে। আমি জিজ্ঞেস করলাম প্রেশার বন্ধ করলা কেন, তো বললো যে আমার মায়ের প্রেশার নেই, আমরা নিজেরা প্রেশার মাপলাম, আমরা ডাক্তার গেল, প্রেশার দেখলাম, এই হলো অবস্থা আর কি।